হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের এবিটিএ টেস্ট পেপারের 53 নম্বর পেজের অঙ্কগুলো নিয়ে। তোমরা যদি এই ক্লাসের পিডিএফ নিতে চাও তাহলে অনলাইন স্টাডি এই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। লিংক তোমাদের কমেন্টে দিয়ে দিচ্ছি বা তোমরা ডেসক্রিপশন বক্স থেকেও পেয়ে যাবে। এর বাইরে তোমরা যদি পিডিএফ নিতে চাও ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, হিস্ট্রি আর জিওগ্রাফি, এই চারটা সাবজেক্টের পিডিএফ যদি নিতে চাও তাহলে 7797151981 এই নাম্বারে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করবে। খুব কম টাকার মধ্যে এই চারটা সাবজেক্টের পিডিএফ তোমরা পেয়ে যাবে। এখানে গ্রুপ এ আর গ্রুপ বি এই দুটো গ্রুপে যে সমস্ত 1 নম্বরের কোশ্চেন রয়েছে এমসিকিউ আর হচ্ছে 1 নম্বরের কোশ্চেন যেগুলো রয়েছে 1 দাগ আর 2 দাগ, ঠিক আছে। 1 নম্বরের কোশ্চেন গুলো তোমরা সমস্ত অ্যান্সার, কোশ্চেন অ্যান্সার আর নিচে ব্যাখ্যা, এই আকারে ব্যাখ্যাগুলো দিচ্ছি। তার এই কারণে যে ওই রিলেটেড কোশ্চেন আরো হতে পারে, তার জন্য ব্যাখ্যাগুলো দিয়েছি। এই ফরম্যাটে তোমরা পেয়ে যাবে কোশ্চেন, অ্যান্সার আর ব্যাখ্যা, এই ফরম্যাটে সমস্ত পিডিএফ তোমরা পেয়ে যাবে। যদি চাও অবশ্যই এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করবে 7797151981। বোঝা গেল? তাহলে কোশ্চেন গুলো দেখে নাও। প্রথম কোশ্চেনে কি বলেছে দেখো, যে প্রতি বছর নির্দিষ্ট শতকরা হারে পরিবর্তিত হয়ে বর্তমানে একটি অঞ্চলের পরিযায়ী শ্রমিকের সংখ্যা দিয়েছে কত? 5000 ইন্টু 11/10 এর কিউব জন হলে। এবারে অপশন গুলো আমাদেরকে ভালো করে দেখতে হবে। কি বলেছে? 3 বছর পর ওই অঞ্চলের শ্রমিকের সংখ্যা হবে 5000। 3 বছর পর বলেছে। 3 বছর পর ওই অঞ্চলে শ্রমিকের সংখ্যা অপরিবর্তিত থাকবে। সিতে বলেছে প্রতি বছর 10% হারে বৃদ্ধি পায়, আর ডিতে বলেছে প্রতি বছর 10% হারে হ্রাস পায়। এটাকে যদি আমরা সাজাই তাহলে কি পাবো? ফর্মুলার জন্য সাজাচ্ছি, তারপরে তোমাদের বলি। 5000 ইন্টু 1 প্লাস 1/10 হোল টু দি পাওয়ার n হয়েছে, সমান। এটাকে যদি আরেকটু সাজাই তাহলে আমরা পাবো 5000 ইন্টু 1 প্লাস 10/100 হোল টু দি পাওয়ার n হয়েছে। দেখো ফর্মুলাটা এখন তোমরা বুঝতে পারবে। a ইজ ইকুয়াল টু p ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n, এই ফর্মুলাতে রয়েছে। দেখো যেখানে p হচ্ছে কত? p হচ্ছে 5000, r হচ্ছে 10 আর n হচ্ছে 3 হয়েছে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? এটা হচ্ছে কি সমহার বৃদ্ধির সূত্র, যেখানে বৃদ্ধি হচ্ছে r% হারে আর এখানে বৃদ্ধি হচ্ছে 10% হারে। তাহলে অপশন সি তে দেখো দিয়েছে প্রতি বছর 10% হারে বৃদ্ধি পায়। তাহলে অ্যান্সার হবে অপশন সি। বোঝা গেল? তাহলে অ্যান্সার হচ্ছে অপশন সি। পরের কোশ্চেন দেখো, এখানে বলেছে যে এবিসিডি ক্রমিক সমানুপাতি হলে কোনটি সত্য নয় বলেছে। সত্য নয়, এই ভাষাগুলো দেখবে, সত্য আর সত্য নয়। ক্রমিক সমানুপাতির কনসেপ্ট কি? এ বি সি ডি হয়েছে, এই চারটা বলেছে যে ক্রমিক সমানুপাতি। এর অর্থ হচ্ছে এ বাই বি ইজ ইকুয়াল টু বি বাই সি ইজ ইকুয়াল টু হচ্ছে সি বাই। তাহলে এ বাই বি ইজ ইকুয়াল টু বি বাই সি ইজ ইকুয়াল টু সি বাই ডি ইজ ইকুয়াল টু আমরা ধরে নিব কে হয়েছে। এখানে ব্র্যাকেটে লিখবে ধরি কে। তাহলে এ ইজ ইকুয়াল টু আমরা পাবো কত? বি কে। বি ইজ ইকুয়াল টু সি কে, আর ডি নয় সরি সি ইজ ইকুয়াল টু পাবো ডি কে। মানগুলো যদি বসাই তাহলে আমরা কি পাচ্ছি? এখান থেকে দেখো সি এর মান বসাচ্ছি, তাহলে কে স্কোয়ার ইন্টু ডি। ডি এর মান যদি বসাই তাহলে পাচ্ছি ডি কিউ সরি কে কিউ ইন্টু ডি। এ বি সির আমরা মান পেয়ে গেলাম। এখন যে চারটা অপশনে দিয়েছে সেই অপশনগুলোতে আমরা বসিয়ে দেখবো ডান পক্ষ আর বাম পক্ষ, ঠিক আছে। তোমরা একটু দেখে নেবে এটা। দেখবে অপশন সির ক্ষেত্রে বাম পক্ষ আর ডান পক্ষ সমান হবে না, বাকিগুলোর ক্ষেত্রে, বাকি তিনটে এবিসির ক্ষেত্রে, এ বি আর ডি এর ক্ষেত্রে বাম পক্ষ সঙ্গে ডান পক্ষ হবে। বোঝা গেল? তাহলে বলেছে কোনটি সত্য নয়, তাহলে হবে না যেটি সেটি হচ্ছে মিথ্যা হবে। তাহলে অপশন সি হচ্ছে অ্যান্সার। অপশন সি। যদি কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা
কমেন্ট করে জানাবে, নেক্সট ক্লাসে আমি আলোচনা করে দেব। পরের কোশ্চেনে কি বলেছে দেখো, নিচের কোন ক্ষেত্রে ত্রিভুজ দুটি সদৃশ্য কিন্তু সর্বসম নয়? এটা ভালো করে দেখো। সদৃশ্য, দেখো সদৃশ্যর কনসেপ্ট কি? সদৃশ্যর ক্ষেত্রে কোণগুলোর অনুপাত সবসময় সমান হবে, আর বাহুগুলির, ভুল বললাম, কোণগুলো সমান, কোণ হচ্ছে সমান, ঠিক আছে, আর বাহুগুলির অনুপাত সমান, বাহুগুলির অনুপাত সমান, বাহুর অনুপাত সমান, ঠিক আছে। তাহলে কোণগুলি সমান হবে আর বাহুগুলির অনুপাত সমান হবে। তাহলে এখন দেখো অপশনগুলো। আর সর্বসমর ক্ষেত্রে তোমরা তো জানো তিনটে আমাদের জিনিস লাগে, এস 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 এই করে তোমরা সবাই জানো, এটা নিয়ে আর বলছি না। তাহলে সদৃশ্যর ক্ষেত্রে মনে রাখতে হবে যে কোণ সমান হবে আর বাহুগুলির অনুপাত, আচ্ছা এটা লিখে দিই, বাহুগুলির অনুপাত, বাহুগুলির অনুপাত, ঠিক আছে, বাহুগুলির অনুপাত সমান। তাহলে কি হবে? অপশন এ তে বলেছে কি দেখো, অপশন এ তে বলেছে ত্রিভুজ দুটির আকার এক কিন্তু আকৃতি আলাদা হয়েছে। তারপর বলেছে ত্রিভুজ দুটি আকৃতি একই কিন্তু আকার আলাদা। তারপরে অপশনে বলেছে যে ত্রিভুজ দুটির আকার ও আকৃতি উভয় পৃথক। আর ডি তে বলেছে যে ত্রিভুজ দুটির আকার ও আকৃতি উভয়ে। তাহলে আমি কি বললাম যে কোণগুলো সমান, কোণ সমান, কোণ সমান, কোণ সমান কখন হবে? যখন তাদের কি হবে? আকৃতি সমান হবে, আকৃতি সমান হবে। তাহলে আর আকার হচ্ছে আলাদা। দেখো একটু লিখি, তাহলে বাহুর অনুপাত সমান, বাহু নয় বাহুগুলি হচ্ছে কোণ সমান হচ্ছে বাহুগুলির অনুপাত সমান। ঠিক আছে, দেখো বাহুগুলি কিন্তু সমান নয়, এটা মাথায় রাখতে হবে যে বাহুগুলি সমান নয়, বাহুগুলির অনুপাত সমান। দেখো তাহলে আকার যদি আমার আলাদাও হয়, তাদের অনুপাত যদি সমান হয়ে যায় তাহলে সেটা সদৃশ্য হবে। কিন্তু আমার আকৃতি যেন সমান হয়, আকৃতি সমান মানে হচ্ছে কোণগুলো সমান হবে, আকৃতি সমান বলতে কোণগুলো সমান হবে। তাহলে অ্যান্সার হবে অপশন বি। বোঝা গেল? তাহলে অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে অপশন বি। আশা করি এটা তোমাদের ক্লিয়ার হয়েছে, অনেকক্ষণ ধরে বোঝালাম। পরের কোশ্চেন দেখো কি বলেছে, যে আর একক বহির্ব্যাসার্ধ এবং ছোট আর একক অন্তর্ব্যাসার্ধ বিশিষ্ট একটি ফাঁপা অর্ধ গোলাকৃতি বাটির সমগ্র তলের ক্ষেত্রফল কত? এটা ছবিটা আঁকতে হবে, নাহলে বুঝতে পারবে না। এটা ধরো অর্ধাকৃতি একটি বাটি, যার অন্তর্ব্যাসার্ধ আর বহির্ব্যাসার্ধ দিয়েছে, তাহলে তার সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে হবে। এখন দেখো বহির্ব্যাসার্ধ বলেছে ফাঁপা, এটা মাথায় রাখতে হবে যে ফাঁপা বলেছে, না হলে অন্ত আর বহির্ব্যাসার্ধ থাকতো না। এবারে লিখি যদি বহির্ব্যাসার্ধ, বহির্ব্যাসার্ধ দিয়েছে, তাহলে বাইরের ক্ষেত্রফল আমরা পেয়ে যাচ্ছি। তাহলে বাইরের ক্ষেত্রফল যে বক্রতলের ক্ষেত্রফল, তাহলে বক্রতলের ক্ষেত্রফল, এখানে মানে সমগ্র তলের ক্ষেত্রফল, আগে বক্রতলের ক্ষেত্রফল বের করি। তাহলে বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল বা বাইরের ক্ষেত্রফল, সব থেকে বুঝতে সুবিধা হবে, লিখি বাইরের ক্ষেত্রফল, বাইরের ক্ষেত্রফল। বাইরের ক্ষেত্রফল কত হবে? 4 পাই আর স্কয়ার। এটা কি দেখো, যদি গোলক হতো তাহলে হচ্ছে 4 পাই আর স্কয়ার, তাহলে বাই 2, তাহলে সমান কত হচ্ছে 2 পাই আর স্কয়ার। এটা হলো বাই। এরপর হচ্ছে অন্তর্ব্যাসার্ধ দেওয়া আছে, অন্তর্ব্যাসার্ধ, অন্তর্ব্যাসার্ধ দেওয়া আছে ছোট আর, তাহলে ভেতরের
ভেতরের ব্যাসার্ধ না, ভেতরের ক্ষেত্রফল। ক্ষেত্রফল কত হবে? একই রকম ভাবে আর লিখছি না, 2 পাই ছোট আর স্কয়ার। ঠিক আছে, এটা কি বর্গ একক, বর্গ একক বা একক স্কয়ার। এরপর তাহলে আমরা বাইরের এই অংশের ক্ষেত্রফল পেয়ে গেলাম কত? 2 পাই ক্যাপিটাল আর স্কয়ার। আর ভেতরের ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম 2 পাই স্মল আর স্কয়ার। চেয়েছে সমগ্র তলের ক্ষেত্রফল। এখন ছবিতে একটু লক্ষ্য করো, এটা হচ্ছে ব্যাসার্ধ, অন্তর্ব্যাসার্ধ, এটার মান ছোট আর এটার মান হচ্ছে বড় আর। তাহলে দেখো আমরা আরেকটা ক্ষেত্রফল পাচ্ছি, সেটা হচ্ছে এই ক্ষেত্রফলটা। তাহলে এই ক্ষেত্রফলটা যোগ যদি না করে তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল পাচ্ছি না। তাহলে এটার ক্ষেত্রফল কি হবে? দেখো বাইরের ক্ষেত্রফলের থেকে যদি নিরেট হতো তাহলে উপরের ক্ষেত্রফল কি পেতাম? পাই আর স্কয়ার। এখন যেহেতু ফাঁপা বলেছে, অন্তর্ব্যাসার্ধ আর বহির্ব্যাসার্ধ রয়েছে, তাহলে দুটো ক্ষেত্রফলের বিয়োগফলটাই হচ্ছে মাঝের ক্ষেত্রফলটা। তাহলে এই অংশের ক্ষেত্রফল কত হবে? দেখো এই অংশের ক্ষেত্রফল হবে পাই ক্যাপিটাল আর স্কয়ার মাইনাস পাই স্মল আর স্কয়ার, কারণ দুটোই তো বৃত্ত। তাহলে বড় বৃত্ত থেকে যদি আমরা ছোট বৃত্তটা বাদ দিয়ে দিই তাহলে মাঝখানের অংশের ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি। এখন আমরা পাবো সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে অতএব সমগ্র তলের ক্ষেত্রফল সমান সমগ্র তলের ক্ষেত্রফল। ক্ষেত্রফল সমান কত হবে? তাহলে দেখো বাইরের ক্ষেত্রফল পেয়েছি 2 পাই ক্যাপিটাল আর স্কয়ার, ভেতরের পেয়েছি 2 পাই আর স্কয়ার, আর উপরের ক্ষেত্রফল পেলাম পাই আর স্কয়ার মাইনাস পাই আর স্কয়ার। হয়েছে? তাহলে এখান থেকে পাচ্ছি 3 পাই ক্যাপিটাল আর স্কয়ার, আর এটা বিয়োগ করলে পাচ্ছি প্লাস পাই আর স্কয়ার। হয়েছে? এটাই অ্যান্সার। অপশন দেখে নাও, অপশন বি তে দেখো দিয়েছে, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন বি। বোঝা গেল? যদি কোনো সমস্যা থাকে বারবার বলছি অবশ্যই কমেন্ট করে জানাবে, নেক্সট ক্লাসে সেগুলো আলোচনা করব তোমাদের প্রবলেম। পরের কোশ্চেন বলেছে ত্রিকোণমিতিক কোণ পরিমাপের ক্ষেত্রে কোন কোণের একটি রশ্মি যদি ঘড়ির কাঁটার দিকে পূর্ণ একবার আবর্তন করে আবার প্রথম অবস্থাতে ফিরে আসে তবে কোণের পরিমাপ এ তে বলেছে অপরিবর্তিত থাকে, বি তে বলেছে 180 ডিগ্রি কমে, সি তে বলেছে 360 ডিগ্রি কমে, আর ডি তে বলেছে 360 ডিগ্রি বাড়ে। এখন দেখো কোণের ক্ষেত্রে কি হয়, দেখো কোন রশ্মি যখন ঘড়ির কাঁটার দিকে আবর্তন করে, তো এইখানে একটা কোন রশ্মি রয়েছে ও, আর ও এক্স একটি রশ্মি ঘড়ির কাঁটার দিকে যাচ্ছে, সরি প্রথমে বলি ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তাহলে এ এক্স অবস্থানে ছিল, এখানে এত দূরে এলো, তাহলে যে কোণ উৎপন্ন হচ্ছে থিটা, এটা সবসময় হবে কি পজিটিভ। কি বললাম? ঘড়ির কাঁটার বিপরীতে যদি ঘুরে কোনো রশ্মি তাহলে যে কোণ উৎপন্ন করে সেটা সবসময় কি পজিটিভ। এবার ঘড়ির কাঁটার দিকে যদি ঘুরে তাহলে যে কোণ উৎপন্ন করে সেটা সবসময় হবে নেগেটিভ। হয়েছে? এবারে বলছে ঘড়ির কাঁটার দিকে এইভাবে ঘুরে আবার এখান থেকে শুরু করলো, ঘড়ির কাঁটার দিকে ঘুরে আবার এখানে পৌঁছালো, তাহলে একবার পূর্ণ আবর্তন করলে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এখন বলেছে ঘড়ির কাঁটা, এটাই হচ্ছে কোশ্চেনটা, যে ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, তাহলে ঘড়ির কাঁটার দিকে যদি ঘুরে তাহলে 360 ডিগ্রি তো কোণ উৎপন্ন করছে, এটা হচ্ছে কমে যাবে, তার কারণ মাইনাস হচ্ছে। এবার ঘড়ির কাঁটার বিপরীতে যদি হতো তখন হতো 360 ডিগ্রি বেশি। বুঝে গেল? তাহলে অ্যান্সার হবে অপশন সি। অপশন সি হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন দিয়েছে এখানে, শ্রেণীতে প্রথম 15 জনের গড় বয়স x1 বার, পরবর্তী 20 জনের গড় বয়স x2 বার হলে, এটা লেখা হয়নি, হলে এখানে তাহলে মোট কত হচ্ছে 20 প্লাস 15, এখানে কোশ্চেনটা ছিল হচ্ছে 35 জনের। ঠিক আছে, 35 জনের গড় বয়স কত হবে, এটা কোশ্চেন ছিল। বোঝা গেল? তাহলে কি বলেছে আরেকবার ভালো করে দেখে নাও। বলেছে 15 জনের গড় বয়স এখানে দিয়েছে x1 বার, আর পরবর্তী 20 জনের গড় বয়স দিয়েছে x2 বার, তাহলে 35 জনের গড় বয়স। এখন দেখো আমরা গড় কিভাবে বের করি, এটা এই কনসেপ্টটা ভুলে যাও। গড় কিভাবে বের করি, সবগুলো সমষ্টি বাই হচ্ছে মোট যতজন সংখ্যা থাকছে। এখানে দেখো আমরা যদি দেখি যে মোট 15 জন রয়েছে, তাদের প্রত্যেকের গড় হচ্ছে x1 করে, তাহলে তাদের সমষ্টি আমরা পেয়ে যাব। সমষ্টি কত হবে?
সমষ্টি সমান কত x1 ইন্টু হচ্ছে 15 x1 বার ইন্টু 15 এটা হচ্ছে সমষ্টি। আবার যদি আমরা দেখি 20 জন 20 জনের ক্ষেত্রে হচ্ছে x2 ঠিক আছে এটার ক্ষেত্রে সমষ্টি কত হবে তাহলে সমষ্টি সমান হবে x2 বার ইন্টু হচ্ছে 20 তাহলে আমরা সমষ্টি পেয়ে গেলাম। এবার মোট কতজন রয়েছে মোট রয়েছে 35 জন তাহলে গড় সমান কি তাহলে গড় বয়স সমান মোট বয়স তাহলে x1 বার ইন্টু হচ্ছে 15 প্লাস x2 বার ইন্টু হচ্ছে 20 বাই হচ্ছে মোট জনসংখ্যা কত 15 প্লাস 20 হয়েছে। তাহলে অপশন দেখে নাও 15 এগুলো সবগুলো বার ঠিক আছে। অপশন সি তে দেখো রয়েছে যে 15x1 প্লাস 20x2 বাই হচ্ছে x1 প্লাস x2 তাহলে অ্যান্সার হচ্ছে কি অপশন সি হচ্ছে অ্যান্সার। বোঝা গেছে এটা কিছু নয় শুধু গড়ের কনসেপ্টটা আমাদের মাথায় রাখতে হবে। গড় মানে কি মোট বাই যতগুলো সংখ্যা রয়েছে তাহলে মোট বয়স বের করে নিলাম বাই হচ্ছে মোট ছাত্র সংখ্যা ঠিক আছে। পরে বসি শূন্যস্থান পূরণ এখানে দিয়েছে সাব্বা ও দীপকের অংশীদারি কারবারে দীপকের মূলধনের আনুপাতিক ভাগ বলেছে 2/7 বলে দীপকের মূলধন সাব্বার মূলধনের কত গুণ এটা চেয়েছে। তাহলে একটু লিখি তাহলে তোমরা বুঝতে পারবে। দীপক এর আনুপাতিক ভাগ দিয়েছে 2/7 2/7 কোথাতে আর সাব্বার ক্ষেত্রে তাহলে কত হবে হচ্ছে দীপক সমান হচ্ছে 2/7 আনুপাতিক ভাগ। তাহলে সাব্বার ক্ষেত্রে কত হবে দেখো সাব্বার আনুপাতিক ভাগ আমরা কিভাবে বের করি ধরো a:b দুটো অনুপাত আনুপাতিক ভাগ এটা ধর প্রথম a আর b এর ক্ষেত্রে অনুপাত দিয়েছে a:b তাহলে আনুপাতিক ভাগ এর আনুপাতিক ভাগ কি করি a বাই দুটোর যোগফল a প্লাস b তাহলে এটা নিচেরটা হচ্ছে দুটোর অনুপাতের যোগফল তাহলে উপরেরটা রয়েছে 2 তাহলে 2 প্লাস আরেকটা কত x সমান হচ্ছে 7 তাহলে x সমান হচ্ছে 5 তাহলে অনুপাতটা ছিল আলটিমেট হচ্ছে 2:5 তাহলে সাব্বার আনুপাতিক ভাগ কত হবে 5/, এটা দেখো বুঝতে পারছো না আবার বলছি যে দীপকের ক্ষেত্রে আনুপাতিক ভাগ দিয়েছে 2/7 আনুপাতিক ভাগ আমরা কি করে করি অনুপাত বাই মোট অনুপাত তাহলে দীপকের অনুপাত হচ্ছে 2 তাহলে তার সঙ্গে কত যোগ করলে 7 হবে 5 যোগ করলে তাহলে সাব্বার অনুপাত কত ছিল 5 অনুপাত ছিল ঠিক আছে। তাহলে আমরা যদি দেখি তাহলে দীপক ইজ টু সাব্বা ঠিক আছে সাব্বা এর অনুপাত পেলাম 2:5 চেয়েছে কি যে দীপকের মূলধন সাব্বার মূলধনের কত গুণ তাহলে দীপক বাই সাব্বা সমান হচ্ছে 2/5 বা দীপক সমান হচ্ছে 2/5 ইন্টু সাব্বা ঠিক আছে। অ্যান্সার তাহলে কি হচ্ছে 2/5 গুণ অ্যান্সার 2/5 এটা হচ্ছে বোঝা গেল। পরের কোশ্চেন এখানে দিয়েছে x ও y দুটি চল এবং তাদের মধ্যে সম্পর্ক দিয়েছে বলেছে এদের মধ্যে যে সম্পর্কটা রয়েছে x আর y এটা আমাদের বের করতে হবে। সম্পর্ক বলতে ড্যাশ পেতে আছে তাহলে x বাই y 5 10 তারপর হচ্ছে 4 2 হচ্ছে 12.5 25 2 আর হচ্ছে 8 6.25 এখন দেখো সম্পর্ক আমরা দু ধরনের জানি একটা হচ্ছে সরল আরেকটা হচ্ছে সরল ভেদে আর হচ্ছে দেখো একটা হচ্ছে x প্রপোর্শনাল টু 1/y এটা হচ্ছে সরল ভেদ আর x ভুল লিখলাম x প্রপোর্শনাল টু y এটা হচ্ছে সরল ভেদ আর x প্রপোর্শনাল টু 1/y এটা হচ্ছে ব্যস্ত ভেদ। তাহলে সরল
আর ব্যস্ত, সরল আর ব্যস্ত। এবার সরল ভেদ কখন হয়? যখন দুটোর গুণফল ইজ ইকুয়াল টু ধ্রুবক হয়, বুঝেছো? আর ব্যস্ত ভেদ ভুল লিখলাম মনে হচ্ছে, দেখো ভুল, এটা হচ্ছে সরল ভেদ হচ্ছে এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু যখন ধ্রুবক হবে, আর ব্যস্ত ভেদ তখন হবে যখন এক্স ওয়াই ইজ ইকুয়াল টু ধ্রুবক হবে। বোঝা গেল? আরেকবার বলছি, সরল ভেদ আমরা তখন পাবো যখন তাদের অনুপাত সমান ধ্রুবক, আর যখন তাদের গুণফল সমান ধ্রুবক হবে তখন সেটি ব্যস্ত ভেদ। তাহলে আমাদেরকে এখানে দেখতে হবে এক্স আর ওয়াই এর মান এই গুণফল আকারে ধ্রুবক বেরোচ্ছে না ভাগফল আকারে ধ্রুবক বেরোচ্ছে। প্রথমে আমরা দুটো করে দেখি। তাহলে এক্স ওয়াই সমান কত পাচ্ছি? 5 গুণিত 10 সমান 50 হলো। এবারে এক্স বাই ওয়াই সমান 5 বাই 10 সমান হচ্ছে 71। আবার দেখো 4 ইন্টু 12.5 গুণ করলে কত হচ্ছে? 0 আর 48 50। ঠিক আছে, এখান থেকে আমরা কত পাচ্ছি দেখো 4 বাই 12.5। এই দুটোর ক্ষেত্রে আমরা দেখছি, পরের গুলো তোমরা চেক করতে পারো, দেখো দুটোর গুণফল সমান হচ্ছে, এখানে দুটোর ভাগফল সমান নয়। তাহলে ধ্রুবকগুলো আলাদা আলাদা বেরোচ্ছে। ধ্রুবক আমার একই দরকার, তাহলে গুণফল ইজ ইকুয়াল টু পেলাম ধ্রুবক। তাহলে গুণফল ইজ ইকুয়াল টু ধ্রুবক যদি হয় তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই বাই এক্স, যা করতে পারো এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে কে বাই ওয়াই, সেখান থেকে আমরা পাচ্ছি এক্স প্রপোর্শনাল টু 1 বাই ওয়াই। এটা হচ্ছে কি? ব্যস্ত ভেদ। হয়ে গেল? তাহলে অ্যান্সার হচ্ছে ব্যস্ত। অ্যান্সার হচ্ছে ব্যস্ত ভেদ। এইভাবে করতে হবে। পরের কোশ্চেন দেখো, বলেছে কোন চতুর্ভুজের 4টি কোণের সমদ্বিখণ্ডকগুলি পরস্পর মিলিত হয়ে যে চতুর্ভুজ অঙ্কন করে সেটি একটি ড্যাশ, সেটি হচ্ছে একটি হবে বৃত্তস্থ চতুর্ভুজ। অ্যান্সার হবে বৃত্তস্থ চতুর্ভুজ। অ্যান্সার বৃত্তস্থ চতুর্ভুজ। পরের কোশ্চেন দেখো, যে একটি আয়তাকার টুকরোর দৈর্ঘ্যকে অক্ষ করে অক্ষের চারিদিকে টুকরোটিকে একবার পূর্ণ আবর্তনের ফলে যে ঘনবস্তু উৎপন্ন হয়। ছবিতে তোমরা ভালো বুঝতে পারবে। ধরো এইভাবে আঁকছি, হচ্ছে না ঠিকঠাক, দেখো এইভাবে, এটা একটা আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, এটা হচ্ছে দৈর্ঘ্য, বড়টা হচ্ছে দৈর্ঘ্য, এটাকে অক্ষ করে যদি ঘুরাই তাহলে আমরা কিভাবে পাবো? এই অক্ষটাকে যদি একবার ঘোরানো হয় তাহলে যেটি পাবো সেটি হচ্ছে কি এইরকম ঘুরতে থাকবে, এইরকম ফর্মে যাবে। বোঝা গেল? এটা অক্ষ, এটাকে যদি ঘুরাই পূর্ণ একবার আবর্তন করি তাহলে এরকম দেখতে হবে। তাহলে পূর্ণ আবর্তন করলে যে ঘনবস্তু পাবো সেটা হচ্ছে লম্ব বৃত্তাকার চোঙ। অ্যান্সার হচ্ছে লম্ব বৃত্তাকার চোঙ। পরের কোশ্চেন দেখো কি বলেছে, একটি সমকোণী ত্রিভুজের কোনো একটি সূক্ষ্ম কোণের কোসাইন দ্বারা প্রকাশিত ত্রিকোণমিতিক অনুপাতটি একটি ড্যাশ অনুপাত। এটা ভালো কোশ্চেন। প্রথম কথা তোমাদের জানতে হবে যে কোসাইন সূক্ষ্মকোণ বলেছে বলতে থিটা, থিটার মানটা আমরা সবসময় কি ধরি 0 থেকে 90 ডিগ্রির মধ্যে, সেটা হচ্ছে সূক্ষ্মকোণ। এটা ধরো থিটা, এ বি আর সি। তাহলে cos থিটা সমান কি? cos থিটা সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ। লিখি ভূমি বাই অতিভুজ। অতিভুজ। এখন দেখো অতিভুজ সব সময় গ্রেটার দেন কি হবে? লম্ব আর লম্ব আর ভূমির থেকে সবসময় অতিভুজ বেশি। তাহলে অতিভুজ যদি বেশি হয় তাহলে নিচেরটা সব সময় কি হবে? বড় হবে। তাহলে এর মান সব সময় লেস দেন 1 হবে, একের থেকে ছোট। তাহলে একের থেকে যদি ছোট হয় তাহলে সেটিকে কি অনুপাত বলে? দেখো অনুপাত আমরা পড়েছিলাম a/b।
হয়েছে। যেখানে এ গ্রেটার দেন বি, এর মানটা যখন বড় হয় তখন সেটা বলা হয় গুরু অনুপাত। গুরু অনুপাত। এখান থেকে আমরা বলতে পারি এর মান গ্রেটার দেন 1 হলো। আর এইচ টু বি, যেখানে এ লেস দেন বি, তখন সেটা হয় লঘু অনুপাত। লঘু অনুপাত। আর যদি সমান হয়ে যায় তখন বলা সেটা বলা হয় সমানুপাত বলা হয়। তাহলে এটার ক্ষেত্রে অ্যান্সার হবে লঘু অনুপাত। লঘু অনুপাত। বোঝা গেল? পরের কোশ্চেন দেখো কি বলেছে, যে বলছে পাড়ার ক্রিকেট খেলায় 5 জন 7 স্কোর করেছে, 4 জন করেছে 15, 2 জন করেছে 10, আর 11 স্কোর করেছে হচ্ছে। ভালো করে দেখো কি বলেছে, যে 5 জন, দেখ আর চেয়েছে কি আগে দেখিনি, চেয়েছে সংখ্যাগুরু মান। সংখ্যাগুরু মান সবসময় মনে রাখবে যার পরিসংখ্যা, পরিসংখ্যা বলতে এখানে পরিসংখ্যা যদি বলি তাহলে কি 5, 4, 2 আর হচ্ছে 2, এগুলো হচ্ছে পরিসংখ্যা। সংখ্যাগুরু মান হচ্ছে যার পরিসংখ্যা বেশি সেটাই হচ্ছে তার সংখ্যাগুরু মান। হয়েছে? তাহলে এখানে পরিসংখ্যা যদি দেখি তাহলে 5, 4, 2 আর 2, এদের মধ্যে সব থেকে বেশি রয়েছে 5। তাহলে 5-এর স্কোর, 5 জনের স্কোর করেছে কত, 5 জন স্কোর করেছে 7 করে, তাহলে তার সংখ্যাগুরু মান হবে কত, 7। বোঝা গেল? সবসময় মনে রাখবে সংখ্যাগুরু মান হচ্ছে যার পরিসংখ্যা সব থেকে বেশি সেটাই হচ্ছে সংখ্যা। বোঝা গেল? পরের কোশ্চেন 3 দেখা হচ্ছে সত্য মিথ্যা। বলেছে 15 টাকার একদিনের সুদ কত পয়সা হলে মাসিক সরল সুদের হার 10% হবে। দেখো এটা অ্যান্সার করা সম্ভব নয়, তার কারণ সত্য মিথ্যা বলেছে, আবার বলছে কত পয়সা। এটা কিভাবে করব, এটা বলা যাবে না এখান থেকে। ঠিক আছে? পরের কোশ্চেন কি বলেছে দেখো, একটি দ্বিঘাত সমীকরণের দুটি বীজের মধ্যে একটি বাস্তব বীজ অপরটি বাস্তব নয়, এটা হবে মিথ্যা। সবসময় মাথায় রাখবে যে হয় দুটো বীজেই বাস্তব হবে, না হলে দুটো বীজেই কাল্পনিক হবে। বুঝা গেল? একটি বাস্তব আর একটি কাল্পনিক সম্ভব নয়। পরের কোশ্চেন, যে কয়েকটি ভিন্ন বৃত্তের অর্ধবৃত্তস্থ কোণের মান সমান হলে, দেখো আচ্ছা পড়ে নি, অর্ধবৃত্তস্থ কোণের মান সমান হলে বৃত্তগুলি সর্বদাই সর্বসম হবে। দেখো অর্ধবৃত্তস্থ কোণের মান, যে কোনো বৃত্তের ক্ষেত্রে অর্ধবৃত্তস্থ কোণের মান 90 ডিগ্রি হবে, কিন্তু বৃত্তগুলি সর্বদা সর্বসম এটা বলা সম্ভব নয়, এটা হচ্ছে মিথ্যা। বোঝা গেল? কিন্তু এটা মাথায় রাখবে যে কোনো বৃত্তের ক্ষেত্রে অর্ধবৃত্তস্থ কোণের মান সবসময় সমান, যার মান হচ্ছে 90 ডিগ্রি। পরের কোশ্চেন দেখো, লম্ববৃত্তাকার শঙ্কুর শীর্ষবিন্দু থেকে বৃত্তাকার ভূমির উপর লম্ব অঙ্কন করা হলে তার ভূমিকে যে কোনো বিন্দুতে স্পর্শ করে, এটা হবে কি মিথ্যা। কেন মিথ্যা আমি বলে দিচ্ছি। এটা শঙ্কু হয়েছে, শীর্ষবিন্দু, তার উপর যখন লম্ব অঙ্কন করা হবে ব্যাসের উপর, সেটি হবে কি কেন্দ্র। বুঝা গেল? এটা হবে কেন্দ্র, যে কোনো বিন্দু নয়, ওটা সবসময় কেন্দ্র। পরের কোশ্চেন, একটি সমকোণী ত্রিভুজে একটি নির্দিষ্ট সূক্ষ্মকোণ থিটা এর সাপেক্ষে লম্বের দৈর্ঘ্য বলেছে ভূমির দৈর্ঘ্যে, লম্ব দৈর্ঘ্য বলেছে গ্রেটার দেন ভূমির দৈর্ঘ্য, লম্ব দৈর্ঘ্য বড় ভূমির দৈর্ঘ্যের থেকে, থিটা এর মান 30 ডিগ্রি হতে পারে না, এটা ঠিক না বলে বলেছে। দেখো কোশ্চেনটা মনে হয় তোমরা বুঝতেই পারোনি, আরেকবার বলি। বলেছে একটি সমকোণী ত্রিভুজের একটি নির্দিষ্ট সূক্ষ্মকোণ, এতদূর পর্যন্ত আগে নির্দিষ্ট সূক্ষ্মকোণ যার সাপেক্ষে লম্ব গ্রেটার দেন ভূমি, লম্বটা বলেছে বড় ভূমির থেকে, তাহলে থিটার মান কি বলেছে 30 ডিগ্রি হতে পারে, এটা চেয়েছে। এটা বলেছে 30 ডিগ্রি হতে পারে না। এবারে দেখো কেমন, এটা হচ্ছে লম্ব এ বি সি, ঠিক আছে? থিটা বলেছে সূক্ষ্মকোণ, তাহলে এটা ধরে নিলাম থিটা। এ বি ইজ ইকুয়াল টু বিসি। এ বি ইজ ইকুয়াল টু বিসি কখন হবে, যখন থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 45 ডিগ্রি। বুঝা গেল? থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি হবে, তখন দুটো সমান হবে। এরপর
দেখো এটা তোমরা কোষও করতে পারো, এমনি তো যেভাবে বলছি সেভাবে যদি বুঝো তা তো হবে। এখন দেখো থিটার মানটা যদি সামনের দিকে আসতে থাকে তাহলে থিটার মান কি ক্রমশ বাড়তে থাকবে, কারণ বি বিন্দু হচ্ছে 90 ডিগ্রি, যত সামনের দিকে আসবে থিটা তত বাড়তে থাকবে। এখন দেখো থিটাটা যদি এখানে থাকে তাহলে এই এবির মানটা গ্রেটার দেন বিসি হবে। যদি থিটার দিকটা সামনের দিকে আসে, সামনের দিকে, তাহলে যত সামনের দিকে আসবে তত, তাহলে আমরা এখানে যদি বলি থিটা 45 ডিগ্রি যখন, তাহলে 45 ডিগ্রি থেকে যখন থিটা বড়, থিটা হচ্ছে গ্রেটার দেন যখন 45 ডিগ্রি, তখন সব সময় এবি গ্রেটার দেন বিসি হবে। আবার বলছি যে থিটার মানটা যখন 45 ডিগ্রি থেকে বেশি তাহলে 45 ডিগ্রিতে সমান, এবার 45 ডিগ্রি থেকে যদি বেশি হয় সবসময় লম্বটা বেশি হবে। একই রকম ভাবে থিটা লেস দেন যখন 45 ডিগ্রি হবে তখন সবসময় এবি লেস দেন বিসি হবে, বিসিটা সবসময় বাড়তে থাকবে। এখন বলেছে থিটার মান 30 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রি যদি হয় তাহলে 45 থেকে কম, তাহলে 45 থেকে যদি কম হয় তাহলে লম্ব দৈর্ঘ্য বেশি হবে ভূমির দৈর্ঘ্যের থেকে, বুঝা গেল? তাহলে এক্ষেত্রে অ্যান্সার হবে। পরে কোশ্চেন, রাশি বিজ্ঞানে সামেশন অফ এফআই ইকুয়াল টু এন, এটা হবে সত্য। দেখো এফআই বলতে কি, সামেশন অফ এফআই, এফআই বলতে হচ্ছে মোট পরিসংখ্যাগুলোর সমষ্টি, তাহলে মোট পরিসংখ্যা সবসময় আমরা এন ধরি, এক্ষেত্রে অ্যান্সার হচ্ছে সত্য। তো এই ছিল আজকের ক্লাস, আশা করি আজকের ক্লাসের কোশ্চেনগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর পিডিএফ এর ক্ষেত্রে তোমাদের বললাম, আবার বলে দিচ্ছি, এই ক্লাসগুলোর পিডিএফ তোমরা যদি নিতে চাও তাহলে অনলাইন স্টাডি এই টেলিগ্রাম চ্যানেলে তোমরা যুক্ত হয়ে যাও, সেখানে তোমরা ফ্রিতে পিডিএফ পেয়ে যাবে। আর ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, জিওগ্রাফি আর হিস্ট্রি, এই 4টা সাবজেক্টের পিডিএফ যদি তোমরা নিতে চাও খুব কম টাকার মধ্যে, ধরে রাখো এক একটা স্কুল মাত্র 1 টাকাতেই তোমরা পেয়ে যাবে। কি বললাম যে একটা স্কুল মাত্র 1 টাকা দেবে, বুঝতে পারছো? একটা ফিজিক্যাল সায়েন্স যদি ধরো আমরা টার্গেট আছে 25টা স্কুল দেওয়ার, 25টা স্কুলের ক্ষেত্রে তোমরা যদি দেখো তাহলে সবগুলো যদি একসাথে নাও তাহলে প্রত্যেকটা স্কুল তোমাদের 1 টাকা করে হয়ে যাবে। 4টা তোমাদের একসঙ্গে নিতে হবে, না হলে হয়তো সেটা 30 টাকা পড়বে প্রত্যেকটা সাবজেক্টের জন্য। তো রাখো 25টা স্কুল থাকবে, মাত্র 30 টাকাতে তোমরা পুরো পিডিএফ পেয়ে যাচ্ছ। সেখানে পিডিএফ এ কি থাকবে, গ্রুপ এ আর গ্রুপ বি, বলতে 1 নম্বরে যে সমস্ত কোশ্চেনগুলো থাকবে সেই কোশ্চেনগুলোর অ্যান্সার পাবে। কিরকম কোশ্চেন থাকবে, মানে নোট ফর্মে একবার পাবে, কোশ্চেন থাকবে, অ্যান্সার থাকবে আর নিচে ব্যাখ্যা থাকবে, অ্যানালাইসিস। ঠিক আছে, এই ফরম্যাটে তোমরা পেয়ে যাবে, যাতে তোমরা খুব কম তাড়াতাড়িতে এই টেস্ট পেপারে 25টা স্কুল তোমরা নিজের থেকে পড়ে নিতে পারো। তো এই ছিল আজকের ক্লাস, তোমরা সবাই ভালো থেকো, বাই বাই।